শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। নিটল টাটা মাই টিভি সংলাপে আপনাদের সাথে আছি আমি চৌধুরী মোহাম্মদ আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় সুষম অধিকার। বুঝতেই পারছেন মহান মে দিবস নিয়ে আমাদের এই আলোচনা আবর্তিত হবে। আর এই আলোচনায় অংশ নেওয়ার জন্য দুজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের স্টুডিওতে। রয়েছেন শ্রম পরিদপ্তরের পরিচালক জনাব আবু হেনা মুস্তফা কামাল এবং রয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক জনাব খালেকুজ্জামান। আমরা এই দুইজন সম্মানিত অতিথির সঙ্গে আলাপ করব। চাইলে আপনারা ওই আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই টেলিভিশনের ভলিউম শূন্যে নামিয়ে নেবেন। কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। প্রথমেই জনাব আবু হেনা মুস্তফা কামাল, আপনাকে দিয়ে শুরু করছি। যে বিষয়টি বলছিলাম, মহান মে দিবস, এই মে দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজন থাকে, বিভিন্ন অনুষ্ঠান থাকে, সভা, সেমিনার, সিম্পোজিয়াম। তো সরকারের তরফ থেকেও বিভিন্ন রকম কার্যক্রম থাকে। সব কিছু মিলিয়ে আপনি যদি একটু ধারণা দেন। ধন্যবাদ। আজ মহান মে দিবস 2017। আমি আলোচনার শুরুতেই আমি আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে উৎসর্গকারী শ্রমিক ভাইদের, এবং সে সময়ের পর থেকে এই ক্ষণ পর্যন্ত গোটা বিশ্বে যত শ্রমিক আন্দোলন হয়েছে, সেই শ্রমিক আন্দোলনে আত্মহুতি দেওয়া সেসব শ্রমিক ভাই বোনদেরকে আমি আমাদের প্রতি বছরই আমরা শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় পহেলা মে উদযাপনের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করে থাকি। আজকেও পহেলা মে হিসেবে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজকে দিনের শুরুতে একটি র্যালি অনুষ্ঠান ছিল, যেটি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন শ্রম পরিদপ্তরের শ্রম ভবনের মূল ফটক থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত এসে একটি সভা শেষে এই র্যালিটি শেষ হয়। এবং এই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন মাননীয় নৌ পরিবহন মন্ত্রী জনাব শাহজাহান খান এমপি, আমাদের শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী মাননীয় মন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক এমপি, মাননীয় সচিব জনাব মিকাইল শিপার, জাতীয় শ্রমিক লীগের সম্মানিত সভাপতি জনাব শুকুর মাহমুদ, এবং আরো অনেক নেতৃবৃন্দ ছিলেন। এবং আমরা একটা মনোজ্ঞ একটি র্যালি এই শ্রমভবন থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত এসে এখানে একটা মঞ্চ আকার এখানে ব্যবস্থা গ্রহণ ছিল, এবং সেখানে মঞ্চের উপরে নেতৃবৃন্দ বক্তব্য, মানে মে দিবসের তাৎপর্য উল্লেখ করে ওনারা বক্তৃতা দিয়েছেন, বক্তব্য রেখেছেন। আচ্ছা আচ্ছা। আর মাননীয় প্রধানমন্ত্রীরও তো একটি হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী বিকেল 4টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওইখানে একটা আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, এবং সেখানে মাননীয় কৃষিমন্ত্রী মতিয়ার চৌধুরী, মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী মোহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক সহ বেগম মন্নুজান সুফিয়ান, উনি আমাদের স্ট্যান্ডিং কমিটির সভাপতি, এবং অন্যান্য আরও কিছু মাননীয় সংসদ সদস্য ছিলেন, এবং শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যারা আবু হেনা মুস্তফা কামাল, আপনি যে বলছিলেন এই যে দিনব্যাপী যেসব কার্যক্রম, এর মধ্যে আসলে কোন আলোচনাটি সবচেয়ে বেশি উঠে এসেছে? মে দিবসের আলোচনায় কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আলোচিত হয়েছে? দেখুন, এই বিষয়টি যদি দেখুন, আমি যে বিষয়টি বলবো সেটা হলো যে বর্তমান সরকার অত্যন্ত শ্রমবান্ধব সরকার। আপনারা নিশ্চয়ই জানেন যে এই সরকার 2010 সালে এবং পরবর্তীতে উদ্যোগগুলো আমরা শুনবো পরবর্তীতে। মানে আমি যদি আজকের যেই অনুষ্ঠানগুলো হয়েছে সেখানে আসলে কোন বিষয়টির উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে সেটি যদি বলেন। আচ্ছা, শ্রমিকের কি নিরাপদ কর্মপরিবেশ? হ্যাঁ, শ্রমিকদের নিরাপত্তা এবং কর্মপরিবেশটা যাতে করে আরো সুন্দর হয়, এবং মালিক এবং শ্রমিকদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন বর্তমানে যেভাবে এগিয়ে যাচ্ছে, এই উন্নয়ন যেন অব্যাহত থাকে, সেটাই মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানান। আমরা আবার আপনার কাছে আসবো। একজন দর্শকের ফোন আছে। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ কাউসার আলম। জি, আমার প্রশ্নটা হচ্ছে আজকের অতিথিদের কাছে, আজকে যে তো আন্তর্জাতিক শ্রমিক দিবস। আপনার টেলিভিশনের ভলিউমটা শূন্য নামিয়ে নেন একটু। হ্যাঁ, ও ওকে। আমার প্রশ্ন হচ্ছে দুইজন অতিথির কাছে যে শ্রমিকদের আজ থেকে বহুত বছর আগে শ্রমিকদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই দিনটা আমরা সবাই উদযাপন করি। তো আপনার হচ্ছে গত মাসের 24 জুলাই রানা প্লাজা ট্র্যাজেডিতে বহুত শ্রমিক নিহত হয়েছে। তো যেটা আজকের টকশোর বিষয়টা হচ্ছে আপনার সুষম অধিকার। সুষম অধিকার। তো এই সুষম অধিকারে আমি চাই যে শ্রমিকদের যে নিরাপত্তা, লেবার সেফটি প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেন প্রতিষ্ঠিত হয়, এবং যে আপনার 24 এপ্রিলে যে গণহত্যাটা হয়েছে, যে রানা ট্র্যাজেডিটা হয়েছে, এটা দীর্ঘ আজকে 4 বছর অতিক্রম হইতেছে, এখনো আহত নিহত এবং সারা বাংলাদেশ ওয়ার্ল্ডের মানুষ এখনো সেই গণহত্যাকারী রানার কোনো বিচার পায়নি। এবং এই রানা প্লাজার সাথে সাথে তাজরিন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে আপনার ইন্ডাস্ট্রিগুলোতে মানুষ শ্রমিক হত্যা হচ্ছে, এটার তো কোনো সুরাহা হচ্ছে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, জাতি কি আজও দেখতে পারবে এই হত্যাকারীর বিচার? আচ্ছা, থ্যাংক ইউ। আমরা আপনার কাছে এই বিষয়ে শুনবো। আমরা একটু শুনে আসছি জনাব খালেকুজ্জামান। জি, যে বিষয়গুলো বলছিলেন দিনের কার্যসূচি নিয়ে, আপনি আপনার মতো করে যদি বিষয়গুলো একটু। না, মে দিবস সেটার একটা হলো তৎকালীন কি পরিস্থিতিতে কি ঘটনা সংঘটিত হয়েছিল, এবং আরেকটা হলো তার অন্তর্নিহিত তাৎপর্য কী ছিল। তাহলে এইটা আমরা যদিও সেখানে মে দিবস মানে 1886 সালের 1 মের ঘটনার কথা বলছি, কিন্তু এই আন্দোলনটা শ্রমিক শ্রেণীর যে আন্দোলন আমেরিকাতে, সেটা শুরু হয়েছিল ওইভাবে ধরতে গেলে সংগঠিত আন্দোলন 1668, অর্থাৎ 218 বছর আগে থেকে যে আন্দোলন, সেই আন্দোলন ধাপে ধাপে বিকশিত হয়ে 1886 সালের হেমার্কেটে 1 মে যে ঘটনা ঘটলো, এবং তার ভিত্তিতে এই দিবসটি স্মরণ করা হচ্ছে। এখন এক নজরে দেখলে সেটা দেখা যাবে যে 1668 সালে, এবং ইউরোপে যদি আমরা ধরি তাহলে সেটা 286 বছর আগের থেকে শুরু। অর্থাৎ একটা আমরা দেখি যে শ্রেণীভিত্তিক যে সভ্যতা, আর হলো শ্রেণীহীন বা শ্রেণী বিলোপের সভ্যতা। এখন শ্রেণীভিত্তিক সভ্যতা তিনটা, একটা হলো দাস সভ্যতা, একটা হলো সামন্ত সভ্যতা, একটা হলো পুঁজিবাদী সভ্যতা। আর শ্রেণী বিলোপের সভ্যতা সেটা হলো একটা সমাজতন্ত্র, আর একটা হলো সাম্যবাদ। এখন শ্রেণী ভিত্তিক যে সভ্যতা, এই সভ্যতায় দুইটা শোষক শ্রেণী শোষিত শ্রেণীর উপরে নির্মম অত্যাচার, শোষণ, সেগুলি চালিয়েই সে সভ্যতাকে ধারাকে এগিয়ে নেয় এবং তার উন্নয়নের গতিকে এগিয়ে নেয়। আর সেখানে যে শ্রেণী বিলোপের যে সভ্যতা, সেই সভ্যতায় সমস্ত শোষক এবং শোষিতের এই সীমারেখাটা বিলুপ্ত করার প্রক্রিয়ায় সেখানে জনগণের সৃজনী শক্তি, তার মেধা, কর্মশক্তি, সমস্ত কিছু তার সার্বিক মূল্যায়ন এবং তার উদ্যোগের যোগফলে সমাজ অগ্রসর হয়। এখন এখানে যদি সংক্ষেপে বলি যে এই 1668 সালে নিউ ইয়র্ক শহরে খনি শ্রমিক, শিল্প শ্রমিক সংঘবদ্ধ প্রতিবাদ এবং ঠেলাগাড়ির শ্রমিকরা সংগঠিত শক্তি হিসেবে আবির্ভূত হয়েছিল। 1663 সালে চিমনি পরিষ্কার শ্রমিকরা প্রথম ধর্মঘটে সামিল হয়। 1771 সালে নিউ ইয়র্কের পিপা প্রস্তুতকারক শ্রমিকরা শ্রমিক ইউনিয়ন গঠন করে। 1820 থেকে 41 ফিলাডেলফিয়া কাজের ঘণ্টা কমানোর দাবিতে ধর্মঘট হয়। 1823 সালে আমেরিকার নারী শ্রমিকরা আনুষ্ঠানিক ধর্মঘটে যায় এবং 27 সালে বিশ্বের প্রথম ট্রেড ইউনিয়ন খাত ফিলাডেলফিয়ার মেকানিকদের ইউনিয়নের জন্ম হয়। এবং এরপরে যে আমরা দেখি 32 সালে ইংল্যান্ডে শ্রমিক আন্দোলন যখন ব্যাপক চলছিল, তখন ওই জায়গায় সম্পত্তিবানদের ভোটাধিকার মেনে নিয়েছিল সরকার। মূল বিষয়টা হচ্ছে যে দীর্ঘ পথ পরিক্রমায় অনেক, সেটা আমি ইনব্রিফ সেটা বলছি যে সেই আন্দোলন যখন চলছিল, এরপরে একটা ধারাবাহিকভাবে দেখবেন যে এর মধ্যে একটা পর্যায়ে এসে 1871 সালে শ্রমিক শ্রেণী রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে নেয়, প্যারি কমিউন যেটাকে বলা হয়। কারণ এর আগে 1848 সালে কার্ল মার্কস তিনি তখন কমিউনিস্ট ম্যানিফেস্টো ঘোষণা করেন এবং সেখানে তিনি পুঁজিবাদের স্বরূপ উন্মোচন করেন এবং এখানে দুই শ্রেণী, মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণী, এই দুই শ্রেণীর মধ্যে যে ঐতিহাসিকভাবে যে সংঘাত, যে বৈরিতা সৃষ্টি হয়েছে, তার নিরসনের ঐতিহাসিক রূপরেখা হাজির করেন। এবং এরপরে সেটা 72 দিন টিকেছিল, বেশি টিকে নাই। এর 46 বছর পরে রাশিয়ায় কমরেড লেনিনের নেতৃত্বে শ্রমিক শ্রেণীর রাষ্ট্রক্ষমতা দল সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে। এখন এই যে ব্যাপারটা, এই মে দিবসে যেটা হয়েছিল 1886 সালের 1 মে শিকাগো শহরে 3 লক্ষর বেশি শ্রমিক, সেখানে রাজমিস্ত্রি বেশি জড়ো হয়েছিল। 2রা মে এটা আরও বিস্তৃত হয়
3রা মে পুলিশের গুলিতে 6 জন শ্রমিক নিহত হয় এবং 4ঠা মে প্রতিবাদ সভা হয়। সেই প্রতিবাদ সভায় প্রায় লক্ষাধিক লোক ছিল। মালিক পুলিশে একটা ষড়যন্ত্র করে একটা বোম পেতে রাখে এবং সেটা বাস্ট হয়। তার ভিত্তিতে তখন ষড়যন্ত্র করে 4 জন নিহত হয়, সেখানে আহত অনেক হয়, শত শত, এবং শ্রমিক নেতা স্পাইস, পার্সন্স, আগস্ট, ফিশার ও অ্যাঙ্গেলকে ফাঁসিতে তারা হত্যা করে। এখন সেই যে মে দিবসের তারপরে 1889 সালে দ্বিতীয় আন্তর্জাতিকে, এটা সে 89 সাল থেকে এই দিবসটা স্মরণের সিদ্ধান্ত হয় ফ্রেডরিক অ্যাঙ্গেলসের ইয়েতে। তারপর থেকে দুনিয়াতে দিবসটা পালিত হয়। এখন এর তাৎপর্যটা কি? তাৎপর্যের ব্যাপারটাই শুনবো, একটা বিরতি নিয়ে আসে, আপনার কাছ থেকে শুনবো আবার। প্রিয় দর্শক, নিটল টাটা মাই টিভি সংলাপের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরছি এক্ষুনি। ফিরে এলাম নিটল টাটা মাই টিভি সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জি, আবু হেনা মুস্তফা কামাল, যে বিষয়টি বলছিলাম বিরতির আগে, একজন দর্শকেরও প্রশ্ন ছিল যে এই যে রানা প্লাজা ট্র্যাজেডি কিংবা তাজরিন অগ্নিকাণ্ড বা এইসব যে দুর্ঘটনা আমরা দেখি বিভিন্ন সময়ে, বিভিন্ন অবহেলার কারণে যাদের যেসব শ্রমিকের হয়তো প্রাণহানি ঘটছে বা জানমালের হানি ঘটছে, সেই সব ক্ষেত্রে আসলে দায়ীদের বিচার সুনিশ্চিতের যে বিষয়টি, সেই বিষয়টি বলছিলেন এবং কর্মপরিবেশ উন্নত করার বিষয়টিও বলছিলেন। সব কিছু মিলিয়ে আপনি যদি একটু। হ্যাঁ, যে বিষয়টি আপনি বললেন যে রানা প্লাজার ঘটনাটি কিন্তু বেশ কিছুদিন আগে ঘটেছিল এবং আমরা কিন্তু আর দ্বিতীয় ঘটনার কিন্তু সম্মুখীন হয়নি। আমার মনে হয় স্বভাবত এখানে উত্তর লুকিয়ে আছে। আমাদের বর্তমান সরকার শ্রমবান্ধব সরকার, এবং আপনি নিশ্চয় জানেন যে আমরা এই কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন বলে একটা অধিদপ্তর এই শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এটা আমরা এস্টাবলিশ করেছি এবং এখানে জনবল আমরা বাড়িয়ে দিয়েছি, মানে দুর্ঘটনার পরে। এবং সেখানে পিএসসির মাধ্যমে একেবারে ব্রাইট যেসব ছাত্র মেধাবী যারা, তাদেরকে আমরা এখানে নন ক্যাডার হিসেবে তাদেরকে এখানে পোস্টিং দিয়েছি এবং তারা অত্যন্ত মেধাবী এবং দক্ষ। এবং এই সব ইন্সপেক্টরের নেতৃত্বে বিভিন্ন কলকারখানায় নিয়মিতভাবে কতগুলো প্রতিষ্ঠান তারা পরিদর্শন করবে সেটাও পর্যন্ত নির্ধারণ করা আছে এবং তারা নিয়মিতভাবে সেগুলো পর্যবেক্ষণ করছে, পরিদর্শন করছে এবং সেফটি কমিটিও তৈরি করা হয়েছে প্রত্যেকটি কলকারখানাতে, মানে আরএমজি সেক্টরে সেফটি কমিটি করা হয়েছে। আর পার্টিসিপেশন কমিটি তো আছেই। আপনি জানেন যে যেখানে ট্রেড ইউনিয়ন আছে, রেজিস্ট্রেশন হয়, সেখানে পার্টিসিপেশন কমিটি আছে, সেখানে মালিক পক্ষের প্রতিনিধি রয়েছে, সেখানে শ্রমিক পক্ষের প্রতিনিধি রয়েছে। হ্যাঁ, তাদের সমন্বয়ে তারা বিভিন্ন রকম তার সেই শিল্প স্থাপনায় যে কোনো ধরনের অন্যায় বা কোনো অবিচার বা শ্রমিকের মজুরি সম্পর্কে বা পার্ট টাইম সম্পর্কে এসব জিনিস সেখানে অসঙ্গতি সেখানে আলোচনার সুযোগ রয়েছে। আর বিল্ডিং কোড আপনারা যেটা বলেছেন যে রানা প্লাজার, এটা এরপরে এমন অবস্থা যে আমরা অনেক বিল্ডিং কোডে পরীক্ষা নিরীক্ষা করে এবং কোনোটা পার্শিয়ালি, কোনোটা আবার পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আনটিল অর আনলেস দ্য টোটাল স্ট্রাকচার ইজ কমপ্লিটেড আন্ডার দ্য ডিরেকশন অফ দ্য ইন্সপেকশন, হ্যাঁ, তাছাড়া তার আগে সেটা ওপেন হবে না, এরকমও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কারণে আজকে দেখতে পাচ্ছেন যে এরকম কোনো রকম আল্লাহর রহমতে কোনো রকম দৈব দুর্বিপাক ঘটছে না। আচ্ছা আচ্ছা, আমরা শুনে আসি। জি, যে কথা বলছিলেন সরকারি কিছু উদ্যোগের কথাও বলছিল, সবকিছু মিলিয়ে আপনি যদি ওটা যেটা যার যে মূল কথাটা কি ছিল, 1904 সালে সম্ভবত লেনিন বলেছিলেন যে মে দিবস পুঁজির দুনিয়া এবং শ্রমের দুনিয়াকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আর এই পয়লা মে যে 1890 সালে মে দিবস উদযাপনের নিউ ইয়র্কের যে ইউনিয়ন স্কোয়ারে যে অনুষ্ঠানটা হয়েছিল, আমেরিকান ফেডারেশন অফ লেবার, তাদের প্রস্তাবে যেটা বলা হয়েছিল 8 ঘন্টা কাজের দাবি পূরণের সংগ্রাম আমরা চালিয়ে যাব, কিন্তু কখনো ভুলবো না আমাদের শেষ লক্ষ্য মজুরি ব্যবস্থা, পুঁজিবাদ উচ্ছেদ সাধন। মালিক শ্রেণী যতই আড়াল করার চেষ্টা করুক, মে দিবসের সত্যিকার এই চেতনা, পুঁজিবাদী শোষণমূলক ব্যবস্থা উচ্ছেদের চেতনা যা লেখা আছে মে দিবসের রক্ত পতাকায়, শ্রমিক শ্রেণীর মধ্যে তা জেগে উঠবেই। আজকের বাস্তবতা যেটা আছে সেটা হলো আমাদের দেশে যদি আমরা ধরি যে সেই সময় থেকে ধরলে 131 বছর হয়ে গেল, আর যদি আমেরিকার আন্দোলন ধরি তাহলে সেটা 218 বছর, আর ইউরোপের মুভমেন্ট 286 বছর। এই লড়াইয়ের পরেও আজকে দেশে হালচিত্র কি? এখন সারা দুনিয়ার কথা আলাদা, বিশ্ব কর্মস্থলে প্রায় 23 লক্ষ শ্রমিক মারা যায়।
আর আমাদের দেশের হাল অবস্থা কি, সেটা হলো যে 2012 সালে 233 জন মারা গেছে, আহত 172 জন ছিল। 2013 সালে এটা বেড়ে 1727 জন নিহত, 2303 জন আহত। 2014 সালে 465 জন নিহত, 444 জন আহত। 2015-তে 951 জন নিহত, 907 জন আহত। 2016-তে 1240 জন নিহত, 544 জন আহত। 2016 সালে এটা মৃত্যু। আর এই বছর 4 মাসেই 22 জন মারা গেছে। এবং এই সমস্ত ক্ষেত্রে পরিবহন, ওই যে 2016 সালে পরিবহনে 486, নির্মাণে 147, পোশাকে 88, কৃষিতে 87, দিনমজুর 69, জেলে 44, গৃহকর্মী 34, জাহাজ ভাঙ্গা 23, অন্যান্য মানে এমন কোনো সেক্টর নাই যে সেক্টরের মধ্যে এই যে জীবনহানি হচ্ছে না। আমি বিস্তারিত বলতে পারলে সেটা সময় হবে না, নাহলে দেখাতাম কী ধরনের অনিয়ম, অরাজকতা এবং বিশৃঙ্খল পরিস্থিতি এবং নিরাপত্তার অভাবের কারণে এই মানুষগুলির জীবন যাচ্ছে। এখন এখানে দেখেন যে এই এত বছর পর মজুরি বৃদ্ধি এবং তাদের যে দাবি কথা ছিল, মজুরি বোর্ডের যে ওয়েবসাইট এখনও আছে, আপনারা খেয়াল দেখতে পারেন। পেট্রোল পাম্প, আপনারা জানেন পেট্রোল পাম্পের শ্রমিকদের বেতন কত জানেন? মাসিক মজুরি 792 টাকা, বিশ্বাস করা যাবে? এবং মূল মজুরি 560 টাকা, বাড়ি ভাড়া 112 টাকা, যাতায়াত 20 টাকা। 1987 সালের পর এর কোনো পর্যালোচনা হয়নি। পেট্রোল পাম্প এটা এখনও ওয়েবসাইটে পাবেন। এখন এর মধ্যে যে এই সরকারের যে কারখানা প্রতিষ্ঠান এবং পরিদর্শন অধিদপ্তর DIEF, তাদের রিপোর্টটা একটু শুনাই। তারা যেটা বলছেন, কমপ্লায়েন্সের 10 ভাগ কারখানা ঘোষিত ন্যূনতম মজুরি কাঠামো অনুসরণ করা হয় না, শ্রমিকরা নিয়মিত মজুরি পায় না, 97 ভাগ কারখানায় ট্রেড ইউনিয়ন নাই, পলিসি পার্টিসিপেটরি কমিটি নেই 65 ভাগ কারখানায়, 9 ভাগ অতিরিক্ত সময় কাজ করে ওভারটাইম পায় না, 35 ভাগ মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় না। কারখানা পরিদর্শনে 26টা সূচকের সব কটিতে দুর্বলতা পাওয়া গেছে। এখন এর মধ্যে যেগুলি আসছে ওনাদের রিপোর্ট, আমি আমাদেরটা বলছি না। ন্যায্য মজুরি, ওভারটাইম, সার্ভিস বই, শ্রমঘণ্টা, ওভারটাইম, ছুটি, নৈমিত্তিক এবং প্রভিডেন্ট ফান্ড, মাতৃত্বকালীন ছুটি, কল্যাণমূলক ব্যবস্থা, সম আচরণ, স্বাস্থ্য নিরাপত্তা এবং ক্ষতিপূরণ ইত্যাদি, এগুলি বিশদ ব্যাখ্যা করার সুযোগ না। এগুলি শ্রম আইনও যেগুলি লঙ্ঘিত হচ্ছে, ওনাদের রিপোর্টটা আমি বলছি, আমাদের যে ইয়েটা বলছি না। 42টা পেশায় ন্যূনতম মজুরি ঘোষণা করেছে সরকার, তারপরেও কোনো খাতেই শতভাগ বাস্তবায়িত হয়নি, ওদের রিপোর্ট বলছি। 58টা শিল্পে ন্যূনতম মজুরি ঘোষণাই হয়নি এবং প্রতি 5 বছর অন্তর মজুরি পর্যালোচনার নিয়ম আছে, সেটাও কিন্তু মানা হয় না। এবং এই জায়গায় এসে তারা এই যে মজুরি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান তারা মামলা করেছে, দেখেন কতগুলি, 872টা মামলা করেছে এই অনিয়মের বিরুদ্ধে। এবং সেখানে পোশাক খাতে 884, অন্যান্য 288। এবং শ্রম আইন লঙ্ঘনের ঘটনা কীভাবে ঘটতেছে, 2014 সালে 44,347টি শ্রম আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এবং এই যে অবস্থাগুলি চলছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে এই যে এগুলি আমি বললাম যে সার্ভিস বই নাই, অনেকের নিয়োগপত্র নাই, সরকার তো বিভিন্ন বিষয়ে উদ্যোগ নিচ্ছে, তারপরে এই ধরনের ঘটনা আপনি যে উদ্বেগজনক তথ্য দিচ্ছেন সেটা আসলে তাহলে কেন? উদ্যোগ নেওয়া কথার অর্থটা কি? সেটা হলো যে মালিকের মুনাফা সেটা যদি মুখ্য হয় এবং সেটার দ্বারা যদি উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়, তাহলে উদ্যোগ যাই হয় সেটা হয় শ্রমিকের পক্ষে গেলে একরকম, মালিক, দুইটা পক্ষ একসঙ্গে রক্ষা করা চলবে না। তো ফলে যেমন ওই যে কি স্লোগানের কথা ওনারা বলছিলেন আজকে, যে শ্রমিক মালিক গড়ব দেশ, তাই তো আপনাদের স্লোগান ছিল, এগিয়ে যাবে বাংলাদেশ। আবার আমরা দেখলাম শ্রমিকরা স্লোগান দিতেছে, শ্রমিকের রক্তে ঘামে দাঁড়াবে দেশ, আমরা লুটে পুটে করবো শেষ। তো ফলে দুইটাই তো স্লোগান আছে। তাহলে একদিকে দেশ সরকারের স্লোগানও আছে, শ্রমিকদের স্লোগানও আছে। এখন সেই জায়গায় এসে আমরা যে কথাটা বলতে যাচ্ছি সেটা হলো যে মালিকি ব্যবস্থা, এটার মধ্যে শোষণ থাকবে, এটা শোষণ থাকবে এবং তার মুনাফার জন্য সেই জায়গায় এসে শ্রমিকরা তার অধিকার থেকে বঞ্চিত হবে। কিন্তু সেই জায়গায় এসে শ্রমিকদের যে অধিকার, যতটুকু তার যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারটা আদায়ের জন্য তার যে সংগঠিত হওয়া সেই সুযোগটা পর্যন্ত নাই। এবং সেই জায়গায় এসে মালিকি ব্যবস্থায় সরকারকে মালিকের পক্ষেই প্রধানত দাঁড়াতে হবে। শ্রমিকদের জন্য অনেক মুখরোচক কথাবার্তা বলা বা তাদের জন্য কিছু সুযোগ সুবিধা, কারণ যে গরুটা আপনি কোরবানি দিবেন এটাকেও তো আগে 2 দিন খাওয়ান, যে মুরগিটা মেহমান আসলে খাওয়াবেন এটারও তো আপনি খাওয়া দেন, বা যে মাছটা আপনি নিজে খাবেন এটাকেও তো আপনি একটু পরিচর্যা করেন। তাহলে এই জিনিস, এটা হলো এক ধরনের জিনিস। আরটা হলো যে সেখানে সত্যিকার মানুষের মূল্যায়ন, মানুষের আমরা মুক্তিযুদ্ধের যে ইয়েটা ছিল সেটা কী ছিল? আমরা যে সাম্য, তাহলে কোথায় সে সাম্য? আমরা বলছি মানবিক মর্যাদা, আজকে কি মালিক এবং শ্রমিক সমমর্যাদা ভোগ করে?
আমরা বলছিলাম সামাজিক সুবিচার, আজকে কি সেখানে এই শ্রমিক শ্রেণী যাদের ওই যে বললাম পেট্রোল পাম্পের শ্রমিকদের মজুরি বললেন, চা শ্রমিকদের কথা যদি বলি, ডাক বিভাগের যেসব কর্মচারীরা তাদের যে মজুরি বলি, তারপরে এই ধরনের বিভিন্ন জায়গায় আমি উদাহরণ দিয়ে তথ্য দিয়ে দেখাতে পারতাম। তাহলে এর কারণে কি তারা বিভিন্ন অনিয়মেও শেষ পর্যন্ত টিকে থাকার জন্য জড়িয়ে পড়ে, বা বিভিন্ন দাপ্তরিকভাবে বা অন্যান্য ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন অনিয়ম বা অসঙ্গতির সাথেও তাদের একটা যোগসাজশ থাকে, এটা কি মনে করেন আপনি? শ্রমিকদের এই ধরনের কিছু নাই। এখন মালিক যে পার্টিসিপেটরি কমিটি করেছে, ট্রেড ইউনিয়ন করতে দিচ্ছে না, তারপর পার্টিসিপেটরি কমিটিও সব জায়গায় নাই, যেটা হচ্ছে এটা মালিকদের অনেকটা অনুগত বলি বা তাদের অ্যারেঞ্জমেন্টে সেই জিনিসগুলি হচ্ছে। আমরা আরো বিস্তারিত শুনবো, একটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিটল টাটা মাই টিভি সংলাপের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি এক্ষুনি। ফিরে এলাম নিটল টাটা মাই টিভি সংলাপে। যারা বাবু হেনা মুস্তফা কামাল, বেশ কিছু বিষয়ে প্রশ্ন এসেছে, বিশেষ করে গত কয়েক বছরে শ্রমিকের যে প্রাণহানির কথা এসেছে বিভিন্ন দুর্ঘটনায়, সেই বিষয়টিও জনাব খালেকুজ্জামান উল্লেখ করেছেন। সব কিছু মিলিয়ে আপনি যদি একটু বলেন। আমি প্রথমে যেটা বলবো, যেটা আগেই বলেছি, যে আমি একটা প্রশ্ন আকারে কথা বলেছিলাম। আমি বলেছিলাম কথা যে গত 3 বছরে আমরা তেমন কিন্তু কোনো দুর্ঘটনার শিকার হইনি। আমরা অত্যন্ত দুঃখিত, রানা প্লাজার ব্যাপারে আমরা অত্যন্ত মর্মাহত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আমরা কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু কোনো এই ধরনের আল্লাহর রহমতে কোনো রকম দৈব দুর্বিপাকে কিন্তু আক্রান্ত হয়নি। আর আমি যেটা বলবো, যে প্রসঙ্গটি উনি উঠিয়েছেন, যেটা বলেছেন উনি, দেখুন শ্রমিকের যে অধিকারের যে কথাটি আমরা বলি, এটা একটা কমন হিউম্যান কনসেপ্ট। এটা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যেটা বলা যায় যে আপনি অধিকার ভোগ করবেন দায়িত্ব পালনের মধ্যে দিয়ে। দিস ইজ ভেরি কমন কনসেপ্ট ইন পলিটিক্যাল সায়েন্স। দিস ফেনোমেনা ইজ ভেরি কমন, যে আপনাকে দায়িত্ব পালনের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এবং সেই কারণেই আপনি দেখুন, আমরা 4টি শিল্প সম্পর্ক শিক্ষায়তন আমাদের রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ইনস্টিটিউট, 4টি বিভাগীয় আমাদের দপ্তর আছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনায়, এবং 30টি আমাদের শ্রম কল্যাণ কেন্দ্র রয়েছে। এগুলোর মাধ্যমে আমরা সেখানে শ্রমিকদের এবং মালিকপক্ষের প্রশিক্ষণের ব্যবস্থা করি, শ্রম আইন সম্পর্কে, শ্রমিকের অধিকার সম্পর্কে, তার ন্যায্য মজুরি সম্পর্কে, তার স্বাস্থ্যসেবা সম্পর্কে, তার নিরাপত্তা সেবা সম্পর্কে। ওখানে ব্যাপকভাবে আমরা 7 দিনব্যাপী, 2 সপ্তাহব্যাপী আমরা প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে থাকি। এছাড়াও আমরা অধুনা কিছু বৈদেশিক কিছু সাহায্য সরকার, যেমন ধরেন ডেনমার্ক, তারপরে ইউকে, তারপরে আরও কয়েকটি ইউরোপিয়ান কান্ট্রি, তারা ফাইন্যান্স করছে সোশ্যাল ডায়ালগ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, যে মালিক, শ্রমিক এবং সরকার এদের মাধ্যমে যে কোনো ডিসপিউট, সেটা রিগার্ডিং এনি ম্যাটার, ওয়ার্কার্স ওয়েলফেয়ার, সেটা মজুরি হতে পারে, কোনো এন্টি ডিসক্রিমিনেশন হতে পারে, সেটা আমরা আলোচনার মাধ্যমে, সোশ্যাল ডায়ালগ, সামাজিক সংলাপ, এর মাধ্যমে, এই ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতেছি। এবং অধুনাও আমার অফিসের মাধ্যমেও শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মহোদয়, মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় আমরা এখানে কয়েকটি কনসিলিয়েশন করেছি, আরবিট্রেশন করেছি, এবং সেগুলো সবগুলো সাকসেসফুলি আমরা শেষ করেছি। আপনি হয়তো জানেন যে এই লাইটারেজ যে জাহাজগুলোর, যেগুলো গভীর সমুদ্র থেকে পোর্টে যে যারা আনা নেওয়া করে মালামাল, এই জাহাজগুলো ধর্মঘটে গিয়েছিল, তারা সব বন্ধ করে দিয়েছিল গোটা বাংলাদেশে। এবং সেটা আমরা 2 থেকে 3 বার আমরা বৈঠক করে সে সমস্যাটি সমাধান করেছি। তাদের মজুরি সম্পর্কে একটা বিবাদ সৃষ্টি হয়েছিল, এবং আমরা সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে আমরা সকলকে মিলে বসে, আমার অফিসে বসে এই সমস্যাটার সমাধান করতে পেরেছি। তাছাড়া আরও ধরেন পদ্মা অয়েল মিল, তারপর আরও কয়েকটি, এই অধুনা আমরা গোটা 4 মানে বিবাদকে আমরা নিষ্পত্তি করতে পেরেছি। আমরা সবসময় বলেছি সরকারের পক্ষ থেকে যে আলোচনায় আসুন, যে কোনো সমস্যা যদি হয় আমরা আলোচনায় বসি, আমরা সমাধান করব ইনশাল্লাহ। কিন্তু অর্থনৈতিকের যে উন্নয়নের যে গতিধারা, এটা কোনোভাবেই স্তব্ধ করা যাবে না। এটা আমরা বারবার শ্রমিকদেরকে বলেছি, মালিকদেরকে বলেছি যে ইউ প্লিজ কিপ কুল রিলেশন অ্যান্ড কর্ডিয়াল রিলেশন অ্যামং ইউ। তাহলে কি হবে, ইকোনমিক যে আমাদের যে অগ্রগতি, আমাদের যে ধারা চলছে, এই ধারা বন্ধ হবে না, এটা কোনোভাবে বন্ধ করা যাবে না।
এটা আমাদের একটা কমন একটা আপিল টু দ্য ওয়ার্কার্স। আচ্ছা আচ্ছা, কিন্তু যে বিষয়টি বলছিলেন যে যে বিভিন্ন উদ্যোগ আপনারা নিয়েছেন ঠিকই, কিন্তু সেই উদ্যোগগুলোর সুফল কি আসলে পাচ্ছেন? দেখুন, আপনাকে ভাবতে হবে আজকে ইউরোপ আমেরিকার কথা, তাদের ইন্ডাস্ট্রি রেগুলেশন, তাদের আজকের যে শিল্পের যে অবস্থান, সেটা কিন্তু আমরা কিন্তু আমাদের গার্মেন্টস কোথায় ছিল আপনি একটু চিন্তা করে দেখুন। আজকে গার্মেন্টসের স্থাপনা আলাদা, কিন্তু দেখা গেছে রেসিডেন্সিয়াল এরিয়াতে একটা বাড়ির মধ্যে গার্মেন্টস স্টার্ট করেছে তারা 80-র দশকে। আপনি ভাবুন একটু অতীতের কথা। আমাদের তো একটু সময় দিতে হবে, উই আর ভেরি মাচ কনশাস, কিন্তু একটু সময় লাগবে, সকলকে প্রিপেয়ার হতে হবে আমাদের। এটা একটা যৌথ প্রয়াস। আজকে অর্থনৈতিক উন্নয়নের যে গতিধারা, এটাকে এগিয়ে নেওয়ার জন্য সকলেরই সহযোগিতা প্রয়োজন আছে। আমি মনে করি আমাদের ইতিহাস মাত্র 40 বছরের, কিন্তু ইউরোপের ইতিহাস 150-200 বছরের ইতিহাস। আমরা যদি এখন তাদের সাথে কম্পেয়ার করতে যাই, তাহলে তো আমরা ভুল করব। আমাদের কিন্তু সময় দিতে হবে। তারপরে আপনি বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়গুলোর কথাও ভাবেন, সব কিছু মিলিয়ে দেখেন যে সাংস্কৃতিক অবস্থাটা কী ছিল, কীরকমভাবে আমরা এগিয়ে আসতেছি। আজকে আমরা একটা নতুন একটা সূর্য এগিয়ে যাচ্ছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমাদের যে অর্থনৈতিক যে উন্নয়নের যে ধারা, এটা তো বিশ্বের কাছে বিস্ময় হয়ে গেছে এবং একটা রোল মডেল হয়ে গেছে এটা। কিন্তু এই উন্নয়নের ধারায় বা অর্থনীতিতে যাদের অবদান, সেই সব শ্রমিকের মজুরি সম্পর্কে যেটা বলছিলেন জনাব খলিকুজ্জামান, সেই বিষয়টা কি আপনি আসলে? মজুরি ব্যাপারে তো আপনি জানেনই যে 2010 সালে যে 1662 টাকার থেকে 3000 টাকা এই বর্তমান সরকারই করেছে। আবার 10 সালে করার পরে আবার 13 সালে আবার ওটাকে 5300 টাকায় পরিণত করেছে। একটু তো আপনার ভাবতে হবে। এরা প্রথমে একটা শিক্ষানবিশ অবস্থা থাকে, যে কারণে প্রথম স্টার্টিংটা একটু কম থাকে। তারপরে যখন স্কিল্ড হয়ে যায়, যখন তাদের ওয়ার্কফোর্সটা যখন স্কিল্ড হয়ে যায়, তখন তাদের মজুরি বাড়বে, কোনো অসুবিধা নেই। অভিযোগ করলে আমাদের ইন্সপেক্টর আছে ডাইফে, সেখানে অভিযোগ দেবে, মালিক পক্ষকে নোটিশ করা হয় যে প্লিজ এই যে ব্যাপারটা তুমি সুরাহা করো। তারপরে যদি না হয় তাহলে ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, আমরা সেটা শক্তভাবে ব্যবস্থা নিচ্ছি এবং শ্রমিকের স্বার্থে। আচ্ছা, আমরা এই বিষয়ে শুনবো। আমরা একটা বিরতি নিয়ে এসে আপনার কাছ থেকেই আবার শুনবো। একটা বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, নিটল টাটা মাই টিভি সংলাপের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি এক্ষুনি। ফিরে এলাম নিটল টাটা মাই টিভি সংলাপে। জনাব খলিকুজ্জামান বেশ কিছু বিষয়ের অবতারণা করেছে, বেশ কিছু উদ্যোগের কথা বলেছে, আপনি যদি বলেন। আমি সংক্ষেপে, কারণ অনেকগুলি আগে বলেছি যে উনি যে মৃত্যুর কথা বললেন, যে আহত নিহতের, এটা আজকে ডেইলি স্টার সহ বিভিন্ন কাগজে আমি যে তথ্যটা দিয়েছি সেগুলি কিন্তু একবার সালওয়ারি দেওয়া আছে। সুতরাং আমার মনে হয় যে উনি হয়তো তাড়াহুড়ার জন্য জিনিসটা ভালো দেখে আসতে পারেন নাই, তবে গেলে এটা দেখতে পাবেন। আর যে বিষয়টা আছে সেটা হলো যে আমাদের জাতীয় উন্নতির যে কথাটা হচ্ছে, 3টা খুঁটির উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। একটা হলো আমাদের কৃষক, এক হলো আমাদের গার্মেন্টস শ্রমিক, আর হলো আমাদের প্রবাসী। কিভাবে আমরা স্বাধীনতার পরে মানুষ ছিল 7.5 কোটি, তখনই খাদ্যের ঘাটতি ছিল, জনসংখ্যা দ্বিগুণ হয়েছে, কিন্তু কৃষকরা খাদ্য উৎপাদন 3 গুণের চেয়ে বেশি করেছে। ফলে যেই কৃষকরা এই খাদ্য উৎপাদন এই জায়গায় নিয়ে গেল, সেই কৃষকরা মনের দুঃখে যখন সে তার ফসল ফলে, ধান যখন উঠে, তখন তার 500-600 টাকা খরচা, কিন্তু 400 টাকার বেশি বিক্রি করতে পারে না। তার হাত থেকে যখন চলে যায় তখন সেটা 700-800 দাম হয়ে যায়, এবং মনের দুঃখে সবজি তরি তরকারি রাস্তায় ফেলে দিয়ে তারা সেখানে হাউতাস করে। এবং বিশেষ করে আজকে যে হাওড় অঞ্চল, যারা আমাদের বোরো ধানের প্রায় 5 ভাগের 1 ভাগ যারা যোগান দেয়, এবং সেখান থেকে মৎস্য সম্পদ ইত্যাদি, যাই হোক, সেই অবস্থায় এই হাওড়ে আজকে যে দুর্দশা নেমে আসলো, এই যে সমস্ত হাওড়ান তলানিতে আছে। যেমন আমি তো কালকে আমাদের অলরেডি সিপিবি বাসদের টিমগুলি অলরেডি সেখানে আছে, আমিও কালকে যাব। এখন এখানে সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস আর একটা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং, এরা কিন্তু আগাম সতর্কবাণী দিয়েছিল যে এইবার আগাম বন্যা হতে পারে। তাহলে কেন সরকার এবং কর্তৃপক্ষ এই ব্যাপারে মনোযোগ দিল না? এবং সেই জায়গায় বরঞ্চ উল্টা দেখেন, দায়িত্বহীন কত 27শে মার্চ থেকে যখন এই পরিস্থিতি শুরু হলো, ডুবে যাচ্ছে সব এলাকা, তখন আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের 3 জন, অন্য মন্ত্রণালয়ের 2 জন, হাওড় জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক সহ 9 জন, এই 14 জন কর্মকর্তা কানাডায় গেছেন। তারা কানাডায় কী জন্য গেছেন? তারা এই হাওড় এবং জলাভূমি সম্বন্ধে শিক্ষা নেওয়ার জন্য গেছেন।
আমরা শ্রমিকের অধিকারের মধ্যে এত বড় দায়িত্বহীন। হ্যাঁ, এটা গেল একটা দিক। এবার আমি আসি যে এখানে গার্মেন্টস শ্রমিক, তাহলে তারা এখানে $5 থেকে কাপড় নিয়ে গিয়ে ওরা $15 ওখানে বিক্রি করে। এখন এই শ্রমিকরা যারা এখান থেকে বৈদেশিক মুদ্রা আনে, আমরা 30 বিলিয়ন 35 বিলিয়ন এগুলো হিসাব করি, কিন্তু এই বিলিয়ন কে আনছে? এই শ্রমিকেরা। কিন্তু 2500-এর উপর শ্রমিক আগুনে পুড়ে বিল্ডিং ধসে তারা মারা গেছে। কিন্তু ওনার দাবি অনুযায়ী তো পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে। উন্নতি কিছু তো হবে, উন্নতিটা কোথায় কতটুকু হয়েছে, কিন্তু কথা হলো যে একজন মালিক একটা গার্মেন্টস থেকে 5টা গার্মেন্টস করেছে। আমাদের প্রথম একটা দিয়ে শুরু হয়েছিল, কয়েক হাজার গার্মেন্টস তৈরি হয়েছে। কিন্তু সেই তুলনায় মালিকদের যে সহায় সম্পদ, সেই তুলনায় যে শ্রমিকদের অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে। যেহেতু আমি আগেই বললাম যে শ্রম অধিকার এবং তাদের জীবনযাত্রা, যেমন ধরেন মজুরি, উনি বললেন যে 5300 মজুরি হচ্ছে 3000 টাকা বেসিক, আর সব মিলিয়ে 5300 টাকা। ঢাকা শহরে 4 জনের একটা পরিবার যদি আমি হিসাব করি, 15,000 টাকার নিচে আমরা সর্বনিম্ন 19,000 টাকার নিচে চলতে পারে না। তাহলে আমাদের মন্ত্রীর বেতন বাড়লো, এমপির বেতন বাড়লো, ওই সচিবদের বাড়লো, বিভিন্ন সব কর্তাদের বাড়লো। তাহলে ওনা তো বলছে এটা ইনিশিয়াল স্টেজে, যখন সে এন্ট্রি লেভেলে, কিন্তু তারপরে উনি যখন হচ্ছে, তারপরে যখন অধ্যক্ষ হয়ে যাচ্ছে, তখন তো ধাপে ধাপে তার বেতনটা বাড়ছে। বুঝলামই সেটা, কিন্তু সেটা না, অ্যাপ্রেন্টিস কথা না, বহু জায়গায় আছে তার কোনো, যেমন রানা প্লাজার পর আমরা দেখলাম তার কোনো চাকরির ইয়েই নেই, নিয়োগপত্রই নেই, এবং সেই ব্যাপারে কোনো আমরা ইয়ে পাবেন না। মাতৃত্বকালীন ভাতা দেওয়ার আগে ছাঁটাই করে দেয়, কারণ 6 মাস তাদের যে বেতন দিতে হইতো, তাদের ক্ষতিপূরণ যা দিতে হবে তার চেয়ে কম। এগুলি আমি বিশদ আলোচনা করছি না, নাহলে প্রত্যেকটা কারখানা ধরে ধরে বলা যেত। এখন এই অবস্থায় এই শ্রমিকরা তারা বৈদেশিক মুদ্রা আনতেছে, তাদের অবস্থাটা কি? এবং প্রবাসী যারা বলা হচ্ছে যে 1 কোটির মতো প্রবাসী, তারা তো আমাদের এই বৈদেশিক মুদ্রা আনে। তাহলে এই প্রতি বছর সেখানে প্রায় 3500 লাশ আসে। এবং সৌদি আরবে আমাদের নারী কর্মীরা কীভাবে নির্যাতনের শিকার হচ্ছে, এম্বাসিতে এসে বসে থাকতেছে, এবং কি মানবতার জীবনযাপন ওখানে করতে হয়, যেখানে 40 ডিগ্রির উপরে 50 ডিগ্রি টেম্পারেচার, সেই নির্মাণ শ্রমিকরা খোলা, তারা সেখানে কাজ করতে গিয়ে তারা অনেকে স্ট্রোক করে মরে যাচ্ছে, এবং সেখানে তাদের জীবনযাত্রা কি ভয়াবহ দুর্বিষহ অবস্থার মধ্যে জীবনযাপন করে। সেইগুলিকে উন্নয়ন করার ক্ষেত্রে আমরা কি ভূমিকা পালন করতেছি, এবং আমাদের জেলে কারাগারে প্রায় 8-9 হাজারের উপরে আমাদের বাংলাদেশিরা খাটতেছে, সেগুলির ব্যাপারে আমরা কি দায়িত্ব পালন করতেছি, এবং এই যে লাশ হয়ে ফিরে আসতেছে সেই ব্যাপারে কি দায়িত্ব পালন করতেছি। যে নারী শ্রমিকরা সেখানে একটা মানবতার এবং নানা নির্যাতনের মুখোমুখি হচ্ছে, সেই ব্যাপারে কী ব্যবস্থা গ্রহণ। খালি আমরা ডলার দেখতেছি, মানুষ দেখতেছি না, ফলে এখানে মানুষের জীবনে কোনো দাম নাই। এখানে শুধু টাকা, ডলার, আমরা উন্নয়ন মানি। এখন দেখেন, যার ফলে হয়েছে কি, যে দ্বিতীয় বাড়ি করতেছি আমরা একদল লোক। আমাদের উন্নয়নের জোয়ার এমন হয়েছে যে মালয়েশিয়ার যে অ্যাম্বাসেডার, উনি এখানে প্রেস কনফারেন্স করে বলতেছেন 3005 জনের দ্বিতীয় বাড়ি ওখানে তৈরি হয়েছে। দুদক নাকি এখন 10-12 জনের বেশি খুঁজে পায় না। এবং এই পানামা পেপারসে 52 জনের নাম আসছে বাংলাদেশে, তাদের বিদেশে। সুইজারল্যান্ড ব্যাংক বলতেছে যে 4000 কোটি টাকার উপরে বাংলাদেশের টাকা আছে। এবং ফরাসুদ্দিন সাহেব, ওই যে একটা বাংলাদেশ ব্যাংক চুরির ব্যাপারে তদন্ত, উনি বলছেন 72,000 কোটি টাকা এক বছরে পাচার হয়েছে। শেষ করে দিই, এখন এর মধ্যে যেমন 4.5 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, সেই বিষয়গুলি সেখানে আসছে, এবং গোটা ব্যাংক উজাড় করে ফেলতেছে। তাহলে এটা, এবং আমাদের যে উন্নয়ন সে ঠিক আছে, আমরা ফ্লাইওভার কলকাতা যেটা 45 কোটি 47 কোটি টাকায় হয়, আপনার এখানে 100 কোটি টাকা লাগতেছে। এইভাবে সেগুলি আমি বললাম না। তার মানে হলো যে আমরা যে উন্নয়নটা, যে শ্রমজীবী মানুষ যাদের মূলত মেহনতের মাধ্যমে যেটা তৈরি হচ্ছে, আমি বলছি না যে যারা পরিচালনা করে তার কোনো ভূমিকা নাই, কিন্তু অসমতা, বৈষম্য যেটা বাড়ছে, এবং তাদের যে অধিকার, এখন যদি মানে আমেরিকানরা এখানে আসে বলে, ওদের দেশেও কিন্তু বহু রাজ্যে ট্রেড ইউনিয়ন অধিকার নাই, তারা আমাদের সবক দিতে আসে। আসলে এখানে একটা চাপ সৃষ্টি করা। এবং এখানেও আপনি খেয়াল করে দেখবেন যে এখানে শ্রমজীবী মানুষ, তাদের যে কথাটা আমি আগেই বলছিলাম, সেগুলি বিশদে আমি ব্যাখ্যা করতে পারবো না। তো ফলে যেই বিষয়টা আসছে সেটা হলো যে তাদের যে ট্রেড ইউনিয়ন অধিকার, সেটাও খেয়াল করবেন যে 1917 সালে রুশ বিপ্লব যখন হলো, তার 2 বছর পরে আইএলও প্রতিষ্ঠিত হয়েছিল। ওরা আমাদের গণতন্ত্র শিখাইতে আসে, কিন্তু আমেরিকায় 1917 সালের সময় পর্যন্ত মেয়েদের ভোটাধিকার ছিল না, ইংল্যান্ডে ছিল না। আচ্ছা, ট্রেড ইউনিয়নের ব্যাপারে একটা বিষয় কিন্তু আছে, যে যেটি প্রচলিত একটা ধারণাও আছে, পাবলিক পারসেপশনে যদি বলি, সেটি হচ্ছে এরকম যে ট্রেড ইউনিয়নের যারা নেতা, তাদেরও এক ধরনের ইন্টেনশন থাকে যে কাজের পরিমাণ কমিয়ে দিয়ে, বা কাজ না করেই যদি বলি, যে এক ধরনের আধিপত্য তৈরি করে তারা নিজেরাই বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া এবং এক ধরনের অস্থিরতা তৈরি করে রাখা। সে কারণেই কি আসলে মালিকরা ট্রেড ইউনিয়নের প্রতি সেই অর্থে খুব একটা মনোযোগী হচ্ছে না? আমরা এই বিষয়টিও শুনবো, একজন দর্শক আছে, ফোনটা নিয়ে আসি। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুমিল্লা থেকে আলম বলছিলাম। জি বলুন। জি
বলছিলাম যে যখন মে দিবস আসে তখন তো আমরা অনেকেই সরকারি বেসরকারি রাজনৈতিক দলগুলা সবাই মিলা এই আনুষ্ঠানিক ভাবে অনেক কথা বলি, কিন্তু আমরা তো এই পর্যন্ত দেখলাম যে সরকার নিজস্ব ভাবে সরকারি ভাবে কোনো উদ্যোগ এখনো পর্যন্ত নেয় নাই এই শ্রমিকদের জন্য। কিন্তু সরকার তো বলছে হ্যাঁ শ্রমিকদের উন্নয়ন চাই এইভাবে ওইভাবে, কিন্তু সরকার তো আজ পর্যন্ত কিছু করে নাই, আচ্ছা তাদের জন্য কোনো একটা মাধ্যম করে নাই। ঠিক আছে, আমরা আপনার এই প্রশ্নের উত্তর শুনবো, আমরা একটু শুনে আসি। জি, দর্শকের কথাও বলছিলেন। হ্যাঁ, আসলে কি মূল বিষয়টি যে কেবলই কি আনুষ্ঠানিকতার বৃত্তেই বন্দী থাকছে কিনা? কখনো নয়। আমি বলি সেটা হলো আসলে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের নীরবে অনেক কাজ হয়ে গেছে, এই কাজগুলো প্রচার হয়নি ঠিকমতো, মানুষ ওই জন্য জানে না। দেখেন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন একটা ফাউন্ডেশন আছে, এটা করা হয়েছে। সেই ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, ভাইস চেয়ারম্যান হলেন মাননীয় সচিব মহোদয়, এবং সেখানে মালিক পক্ষের শ্রমিক পক্ষের প্রতিনিধিত্ব আছে। এই ফাউন্ডেশনটা প্রতিটি শিল্প স্থাপনা তাদের মুনাফার 0.03 অংশ এই ফাউন্ডেশনে জমা দিতে হয়, এবং এই যে ফান্ডটা এটা পুরোপুরি শ্রমিকদের কল্যাণে, যারা রোগগ্রস্ত, যাদের ছেলেমেয়েরা খুব মেধাবী, তাদেরকেও আমরা বৃত্তি দিয়ে থাকি, এবং 5 লক্ষ টাকার থেকে 3 লক্ষ টাকা বিভিন্ন রেঞ্জে দেওয়া হয় এটা, এবং এটা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত প্রায় 800 অথবা 900-র মতো এরকম এই অনুদান দেওয়া হয়েছে এখান থেকে। এবং এইটা যদি এই যে নির্দিষ্ট হারে যে মুনাফার অংশটি যদি প্রদানটা যদি নিশ্চিত করা যেত, তাহলে আমাদের এটা ব্যাপক একটা বড় আকারের একটা ফান্ড তৈরি হতো, এবং আমরা এটা শ্রমিকের কল্যাণে নিবেদিত এই ফান্ড। এটা শ্রমিকেরা এটা প্রেসক্রাইব ফর্ম আছে, এবং সেখানে রীতিমতো সেখানে পরিদর্শন হয় ইন্সপেক্টর দিয়ে, তারা সত্যাসত্য তদন্ত করে এসে রিপোর্ট হয়ে গেলে এটা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে তারা এই অনুদানটা পেয়ে যায়। আমরা একজন দর্শক আছে, ফোনটা নিয়ে নেই। প্রিয় দর্শক, না বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি সৌদি আরব থেকে নজরুল ছিলাম। জি বলুন। বর্তমানে আজকে সৌদি আরবের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে জুলাই এবং আগস্ট 55 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে সৌদি আরবের তাপমাত্রার মধ্যে আমরা যে শ্রমিকটা কাজ করে থাকি, কিন্তু আমরা যখন এই শ্রমিকরা আমাদের কোনো প্রাধান্য নাই, ইভেন কি এয়ারপোর্ট ইমিগ্রেশন মধ্যে আমরা যে লাঞ্ছিত হই, এই ব্যাপারে কি আমাদের কোনো জানতে পারি? দয়া করে একটু বলবেন। জি, আমরা মনে হয় আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। তবে প্রশ্নকারীর প্রশ্ন সঠিক আছে, যে বিষয়টা করেছেন উনি, কিন্তু বিষয়টি হলো যেটা আমরা অভ্যন্তরীণ যে শ্রমবাজার, এই দেশীয় শ্রমবাজার এবং শ্রম ব্যবস্থাপনা, শ্রম প্রশাসন, এই শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে দেখা হয়ে থাকে। কিন্তু বৈদেশিক শ্রমবাজার যে বিষয়টি, সেটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এটা দেখভাল করা হয়। সেই কারণে এই প্রশ্নটির উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হলো না। আচ্ছা, জি, যে বিষয়টি বলছেন, যে প্রথম যেটা উনি বললেন শ্রমিক কল্যাণ তহবিলটা বলছেন, এটা এই 2008 সালে এই তহবিলটা গঠিত হয়েছিল, এবং 8,44,000 টাকা তখন ছিল। এখন সেই তহবিলে 190 কোটি টাকা আছে, এবং 3 বছরে মাত্র 5 কোটি টাকা সেখান থেকে দেওয়া হয়েছে। এটা আমি বিশদ বললাম না যে কীভাবে শ্রমিকরা, ক্ষতিগ্রস্ত শ্রমিকরা সেখানে গিয়ে কোনো সুবিধা পায়নি, এবং নানাভাবে সেখানে অনেকে হয়রানির শিকার হয়েছে ইত্যাদি। তারপরেও যে এই তহবিলটা যে উদ্দেশ্য করা হয়েছিল, তার লেখাগুলি খুব চমৎকার, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখন যেই আমাদের যে সৌদি আরব থেকে যিনি প্রবাসী বললেন, এখন দেখেন 48 ডিগ্রি, এই 48 ডিগ্রি তাপমাত্রার মধ্যে একটা মানুষ বাইরে, এখন ওনারা সৌদি আরবের ইয়ারা তো তারা এয়ার কন্ডিশনে বসে থাকে, এই মানুষগুলি বাইরে যখন কাজ করে তখন তাদের নিরাপত্তার প্রশ্নটা কী? এবং সেই জায়গায় এসে আমি তো আগেই বললাম যে বিভিন্নভাবে তারা যে নিগৃহীত হচ্ছে এইগুলি। আর যে কথাটা বললেন যে শ্রমিক নেতারা, সেইগুলি তারা এমনভাবে ব্যবহার করতে পারে, কাজ ফাঁকি দিতে পারে, শাসক দলের সঙ্গে যুক্ত হওয়া ছাড়া সেখানে শ্রমিক নেতাদের পক্ষে কাজ করা সম্ভব না। এবং গণতন্ত্রের চর্চা যদি থাকে, শ্রমিকরা যদি অধিকার সচেতন হয়, তাহলে নেতারা এই কাজ করতে পারবে না, তার জবাবদিহিতা থাকবে।
একদিকে গণতান্ত্রিক ব্যবস্থা অনুপস্থিত, এ ধরনের অভিযোগের সত্যতা আছে। এটা হলো যে ব্যাংকগুলি ধ্বংস করেছে শাসক দলের সঙ্গে যোগ, বিশেষ করে এই গত ৪৬ বছর দেশ শাসন করার মধ্য দিয়ে তারা ব্যাংকগুলিকে ধ্বংস করছে। মানে ওই শাসক দলে এই যে আমাদের বিমানবন্দরের অবস্থা কি, সেই জায়গায় এসে যারা শ্রমিক আমরা একজন দর্শকের ফোন নিয়ে এসে তারপরে শুনছি। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে শ্রম 2006 ওটাতে কিংবা এর আগেও প্রফিট মার্জিনের যে 5% ডিসবার্স করতে হয়, এটা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চিটাগাং পোর্ট, এখানে কিন্তু সেটা ইমপ্লিফিকেশন হচ্ছে না। তো এক্ষেত্রে শ্রম সচিব মহোদয় যিনি আছেন ওনার কাছে আমার এই প্রশ্নটা। জি, 5% মুনাফা। হ্যাঁ, ওইটা আমরা চাচ্ছি যে এটা যাতে করে কালেকশনটা যেন 100% হয়, এবং সেটার জন্য যে কনসাসনেস অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, এটা মালিকদেরকেও কনসাসনেস অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। সকলের মাধ্যমে, সকলের সহযোগিতার মাধ্যমে এই কাজটিকে আমরা পারপাসফুলি আমাদের অ্যাচিভ করতে হবে। আচ্ছা আচ্ছা, জি, যে কথা বলছিলেন ওই যে উনি যে প্রশ্নটা করলেন যে তার মধ্যে দিকটা আছে যে 5% যেটা বলছেন যে 5% মুনাফা দেওয়াটা একটা বাধ্যবাধকতা আছে, কিন্তু সেই বিষয়গুলি আসলে সেটা হয় না, শ্রমিকরা সেই সুবিধাটা সেখানে পান না। তো ফলে যে কথাটা আমি অন্য এগুলি তো এত বিশদ এখানে আলোচনা করার সুযোগ নাই, কিন্তু মে দিবসের যে চেতনা যে আকাঙ্ক্ষা ছিল সেটা মূলত যে এই পুঁজিবাদী শোষণমূলক ব্যবস্থা বহাল রেখে বাস্তবে সেখানে কল্যাণের নামে কিছু সুযোগ সুবিধা সেটা হয়তো দেওয়া যেতে পারে, কিন্তু সত্যিকার মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা, সত্যিকার মানুষের যে অধিকার, সেই অধিকার, মৌলিক অধিকার, গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠা করা এটা বাস্তবেই সম্ভব না। ফলে সেই কিন্তু তারপরেও এখানে যে আমাদের যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন বা আছেন, সেখানে দেখা যাচ্ছে যে কথাটা আমরা আনলেন যে তারা তাদের যে একটা দলীয়করণ বা এখানে যেমন প্রশাসনের মধ্যে আজকে আমরা দেখছি যে আমলাতন্ত্রের সঙ্গে মধ্যে যারা আছেন, পুলিশে যারা আছেন, এখন ওনারা যখন বক্তৃতা করেন মনে হয় যেন ওনারা সরকারি দলের কর্মী। তো ফলে এইভাবে একটা দলীয়করণের প্রক্রিয়া এবং দলীয়করণের মধ্যে এই যে শ্রমিক নেতৃত্ব যদি সেখানে শেষ করে দিই মালিকদের। আচ্ছা, যে দর্শক প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নুরুল হক, আমি বাংলাদেশ জাহাজ মালিক সমিতির আমি জেনারেল সেক্রেটারি। জি বলুন। আমার ভালো লাগছে আজকে যে আপনি মে দিবস এবং শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলছে। আজকে আপনাদের সামনে বসা আছে আবু হানা মোস্তফা কামাল সাহেব এবং লেবার ডাইরেক্টর, এবং আমি অত্যন্ত তার পুত্র। প্লিজ, আপনারা জানেন আমাদের এই বাংলাদেশে জাহাজ মালিক সমিতির জাহাজের মাধ্যমে সমস্ত পণ্য প্রত্যন্ত অঞ্চলে আমরা পৌঁছাই দিই। শ্রমিকদের নিয়ে আমাদের মালিকদের মধ্যে কোনো বিরোধ থাকে না, কিন্তু শ্রমিক নেতারা তাদের অহেতু আমাদেরকে হয়রানি করে। প্রায় দেখেন মংলা বন্দর, চিটাগাং বন্দর আমাদেরকে হরতালের ডাক দেয়, কিন্তু আবু হানা মোস্তফা সাহেব ইতিমধ্যেই এবং সে যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের এর ভিতর আমাদের মধ্যে আপনার সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে করুন, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। অহেতু কোনো ধর্মঘট না করে মালিকদের জিম্মি করে, এটি আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে। অসংখ্য ধন্যবাদ। জি জি, আমাদের শেষ করতে হবে, একদম শেষ। আমি তো কিছুক্ষণ আগে বলছিলাম এটারই উদাহরণ দিচ্ছিলাম। 30 সেকেন্ডে আপনি শেষ তো করুন। আজকে এই মহান মে দিবসে আসুন আমরা মালিক শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে 2021 সালের যে মধ্যম আয়ের যে স্বপ্ন এবং 2041 সালে উন্নত দেশের যে পরিকল্পনা, সেটা বাস্তবায়নে আমরা কার্যকর এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে। পালন জি, একদম 30 সেকেন্ডে বলি যে আমাদের যে মুক্তিযুদ্ধের যে ঘোষণা, অঙ্গীকার, এটা আমি বলছি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদের কথা যেটা লেখা আছে। এখন যতদিন পর্যন্ত একটা শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত না হবে ততদিন মে দিবসের প্রকৃত অন্তর্নিহিত তাৎপর্য বাস্তবায়িত সম্ভব হবে না। ফলে সেই লক্ষ্যে আমাদের আজকে শ্রমিক শ্রেণীকে এগোতে হবে, এইটাই আমার শেষ কথা। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা মাই টিভি সংলাপ। পরিশেষে যে কথাটি বলতে হয় যে কেবলমাত্র শ্রমিক নয়, মালিক এবং শ্রমিক উভয় পক্ষের সম্মিলিত প্রচেষ্টাই আসলে একটি উন্নত দেশ গড়া সম্ভব কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি মাই টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।